মাহফুজ আলমের একটা বক্তব্য শিরোনাম হয়েছে। দর্শক দেখেন, এই যে এই বক্তব্যটা, শিরোনামটা বলি, বুঝতে পারবেন যে এই কথার অর্থটা কি। সুশীলতা করে লাভ নেই, এবার লাশ পড়লে লাশ নেব। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা উক্তি, যে লাশ পড়লে লাশ নেব। এগুলি হয় পাল্টাপাল্টি, হিংসা প্রতিহিংসা, আক্রমণ পাল্টা আক্রমণ। এই যে রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতা, যে যখন এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করে, তখন এই কথাগুলি আসে। আজকে তিনি বলছেন যে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। অত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে। জুলাই আন্দোলনকারীদের উপর কোনো আক্রমণ হলে এবার পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিলেন অভ্যুত্থানের অন্যতম নেতা, অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলম। দেখেন, মাহফুজ আলম কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং তার জ্ঞানের গভীরতাটা অনেক। আমার মনে আছে যখন তিনি সরকারে যোগ দেন, প্রথম আলোতে লম্বা একটা তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল, সেখানে তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটেছে। এছাড়াও যখন নাকি তিনি উপদেষ্টা পদে ছিলেন, তখন কোনো কোনো বক্তব্য বেশ আলোচনায় এসছে। মওদুদিবাদের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন, তাতে জামাত ক্ষুব্ধ হয়েছে। তারপর আবার কিছু কিছু বক্তব্য তিনি আবার প্রত্যাহারও করেছেন। কিন্তু বোঝা যায় মাহফুজ আলমের জানা শোনা বা জ্ঞানের গভীরতা বেশ অনেকটা। এখন সেই মানুষটা যদি বলে যে এবার লাশ পড়লে লাশ নেব, এই কথাগুলো বলা মানে এক ধরনের সমাজে অস্থিরতা তৈরি করা, এক ধরনের মব কালচারকে পৃষ্ঠপোষকতা করা। এখন বাংলাদেশে কি সামনে তেমনটাই হবে? আওয়ামী লীগ একটা পরাজিত শক্তি, সেই শক্তি তো ধারাবাহিকভাবে এরকম ঘটনা ঘটাবে। এটা মেনে নিতে হবে। আপনাকে ঐক্যবদ্ধ থেকে আইন শৃঙ্খলা আরো শক্ত পদক্ষেপের মধ্য দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু একটা লাশ পড়লে আরেকটা লাশ নেব, সেই পাবেন কোথায়? যারা আপনাকে আক্রমণ করছে তারা তো এখন আততায়ী, তারা অজ্ঞাত স্থানে। এই দুষ্কৃতিকারীদের, এই ঘাতকদেরকে আমরা জানি না, এরা প্রকাশ্যে নেই। ফলে আপনাকে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো মজবুত দৃঢ় করে এবং জনগণ সাথে সাথে যাতে এসব ঘটনায় প্রোটেস্ট করে, প্রতিহত করে, সেই ক্ষেত্রগুলো তৈরি করতে হবে। কিন্তু লাশের বদলে লাশ, এই কথাগুলি বললে একটা ভয়ের কালচার শুরু হয়, তখন কিন্তু মানুষ দূরে সরে যায়। আপনি এই লড়াই পারবেন না। কারণ আপনি প্রকাশ্যে আছেন, আপনাকে যারা আঘাত করছে তারা অপ্রকাশ্যে আছে, তারা গোপনে আছে, এক ধরনের গেরিলা যুদ্ধের মতো। তো এই যুদ্ধকে আপনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, আইনগতভাবে এবং প্রশাসনিকভাবে। বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা, প্রশাসন এগুলি অকার্যকর হয়, তাহলে আপনি কিন্তু ফেল করলেন। অর্থাৎ যে বাংলাদেশ আমরা নতুন করে আবার বিনির্মাণের চিন্তা করছি, যে একটা শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থা, শাসনতান্ত্রিক পথে বাংলাদেশ আবার যাত্রা শুরু করবে, যেখানে পার্লামেন্ট থাকবে, যেখানে সরকার থাকবে, যেখানে সরকার বিরোধী দল তারা বিভিন্ন নীতি প্রণয়ন করবে, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা তর্ক বিতর্ক করবে। তেমন একটা পার্লামেন্ট, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা যদি পুনঃপ্রবর্তন না করে এখন এই ইন্টারিম ভাবে জোড়াতালি অবস্থায় যদি চলতে থাকে, তাহলে এখানে আরো বেশি উগ্রপন্থার জন্ম নেবে এবং আপনি যদি উগ্রতা দেখান, পাল্টা উগ্রতা আপনাকে দেখাবে। তো এই পাল্টাপাল্টি করতে যে আসলে পরাজিত হবে কে? পরাজিত হবে একটা যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বপ্ন দেখছে, যারা মনে করছে যে দেশটা আবার নতুন করে যাত্রা শুরু করা দরকার, সেই লক্ষ্যটা বিচ্যুত হবে। সুতরাং এখানে বক্তব্যটা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট চিন্তা ভাবনা করে সামনে আনতে হবে, কারণ রাজনীতিবিদদের বক্তব্য, তাদের কথাগুলোকে কিন্তু মানুষ অনুসরণ করে, কর্মীরা অনুসরণ করে, মানুষ তাতে উদ্বুদ্ধ হয়। এখানে এই ধরনের কথাবার্তা যদি বলে
সুশীলতা করে লাভ নেই। সুশীলতা তো অবশ্যই দরকার। আপনি একটা সুশীল সমাজ গোষ্ঠী যদি গড়ে না তোলেন, সেখানে জ্ঞানের সংস্কৃতির চর্চা যদি না হয়, তাহলে কি হবে? হিংস্রতা, বর্বরতা। আমরা কি সেই হিংস্র এবং বর্বর সমাজ গড়ে তুলতে চাই? প্রশ্ন আমার, দর্শক।